গল্প সামগ্রীর আজকের নিবেদন শ্যামসুন্দর দত্তর রক্ষা কবচ। শ্যামসুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যে ওনার 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে চলেছেন। বহুদিন আগের কথা। আমি সবে বিএ পাশ করেছি। বিএ পাশ করার পর ভাবলাম এমএ পড়ে আর কি হবে, বরং একটা চাকরির চেষ্টা করি। তাতে বাবার এই অভাব অনটনের সংসারটা একটু সচ্ছল হবে। বাবা আগে থেকেই ভেবে রেখেছে ছেলে বিএ পাশ করেই একটা চাকরি পেয়ে যাবে। তাই চাকরির সন্ধানে আমি বেরিয়ে পড়লাম। না, বহু ইন্টারভিউ দিয়েও চাকরি আর হলো না। দেখতে দেখতে বছর 2 কেটে গেল। অবশেষে বর্ধমান জেলার সেচ দপ্তরের অফিসে একটা কেরানির চাকরি জুটে গেল। আজ বাড়িতে খুশির হাওয়া। আনন্দে মনটা যেন টকবক টকবক করছে। ভাবতেও পারিনি সরকারি অফিসে একটা চাকরি পাব। 2 বছর চাকরি না হওয়াতে শেষের দিকে খুব হতাশী হয়ে পড়েছিলাম। যাই হোক, কাজে জয়েন করে কয়েকদিন হোটেলে থেকে অফিসের কাছাকাছি একটা ভাড়া বাড়ি খোঁজা শুরু করি। কারণ এখন এখানেই থাকতে হবে। তার জন্য একটা থাকার খাওয়ার ব্যবস্থা করতেই হবে। শহরে অনেকগুলো ব্যাচেলার হোস্টেল আছে, সেখানে ঘরও আছে, কিন্তু অফিসটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। অফিসের কাছাকাছি হলে বাসের ধকল থেকে একটু রেহাই পাওয়া যায়। সেচ বিভাগের ব্রাঞ্চ অফিসটা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, কিন্তু অফিসের কাছাকাছি তেমন কোনো বাড়ির খোঁজ পাওয়া গেল না। আমার অফিস কালিগ কল্যাণ সরকার বলল, শহরের শেষ প্রান্তে একটা বাড়ি আছে, খবর পেলাম। নাম ঠিকানা দিচ্ছি, আজকে ফেরার পথে একবার খোঁজ নিয়ে দেখতে পারিস। যদি পেয়ে যাস, হেঁটেই অফিসে আসতে পারবি। অফিস ছুটির পর বাড়িটা দেখলাম বড় রাস্তার ধারে 2 তলা বাড়ি। বাড়িটা দেখে বেশ পছন্দ হলো। মালিকের সঙ্গে কথা বলতেই জিজ্ঞেস করলেন, বিয়ে হয়েছে নাকি? না। ঘর আছে, কিন্তু আমরা ব্যাচেলার ছেলেকে ঘর ভাড়া দিই না। হতাশ হয়ে ফিরে এলাম। পরের দিন আর একটা বাড়ির খোঁজ পেলাম। পুরনো 2 তলা বাড়ি। 1 তলায় বাড়ির মালিক স্ত্রীকে নিয়ে থাকেন। দেখে মনে হলো ভদ্রলোকটির বয়স 60-65 হবে। স্ত্রীর বয়সও প্রায় 60-এর কাছাকাছি। ঘর ভাড়া নেওয়ার কথা বলতেই মালিক হাতে চাবি দিয়ে বললেন, উপরে 3টি ঘর আছে, দেখো যদি পছন্দ হয়। ভাবলাম এখানকার পরিবেশ ভালো, তাহলে পছন্দ হবে না কেন? একটা থাকার জায়গা নিয়ে কথা। 2 তলায় এসে দেখি 3টি ঘরই ফাঁকা পড়ে আছে। সব ঘরেই একটা করে তক্তা আর একটা করে চেয়ার টেবিলও রাখা আছে। দেওয়াল আলমারিও রয়েছে, বৈদ্যুতিক আলো রয়েছে। ভাবলাম আর কি দরকার? বহুদিন বসবাস না করলে যেমন অবস্থা হয়, ঠিক সেই অবস্থায় ঘরগুলো পড়ে আছে। একটা জানলা খুলে দেখলাম পাশেই একটা আম গাছ রয়েছে। ঘরগুলোতে বেশ আলো বাতাস খেলে। শুধু পরিষ্কার করে নিজের মতো করে ঘরটাকে গুছিয়ে সাজিয়ে নিতে হবে। ভাড়াও খুব একটা বেশি নয়। ঠিক করলাম আজই একটা ঘর বুক করে যাব। অফিসের কাছাকাছি এর থেকে আর ভালো ঘর পাওয়া যাবে বলে তো মনে হয় না। ঘরটা বুক করার পর, দেখো বাবা, আমাদের ছেলে মেয়ে কেউ নেই, আমরা নিঃসন্তান। তাছাড়া আমাদের বয়সও হয়েছে। একটা লোক দেখে ঘরটা তোমাকেই পরিষ্কার করিয়ে নিতে হবে। ওই যা পয়সা লাগে আমি দিয়ে দেব। আর একটা কথা জানিয়ে রাখি, পাড়ার অনেকেই অনেক কথা বলবে, তুমি বাবা কারোর কথায় কান দিও না। অনেকে বলবে এ বাড়িতে ভূত আছে। এসব কান ভাঙচিতে ঘর 3টে ভাড়াই দিতে পারলুম না। আমিও সরকারি চাকরি করতুম, কিছু পেনশন পাই, তাতেই কোনো রকমের সংসারটা চলে যায়। তুমি বাবা কারোর কথায় কান দিও না কিন্তু।
আমরা এখানে এতদিন ধরে বসবাস করছি, কই আমরা তো কোনো দিন কিছু দেখিনি। যদি তেমন কিছু হতো তাহলে কি আমরা এই বাড়িতে বসবাস করতে পারতুম? তুমি বলো। যাই হোক, এই বয়স্ক স্বামী স্ত্রীকে দেখে একটু মায়াই হলো। তারপর ভাবলাম এখানেই থেকে যাব, দেখা যাক কি হয়। পরের দিন একটা লোক লাগিয়ে ঘরটা ভালো করে পরিষ্কার করে তার পরের দিনই লাগেজপত্র নিয়ে চলে এলাম। আলমারিতে কয়েকটা দেবদেবীর ছবি রেখে সন্ধ্যাবেলায় ধূপধুনো দিতেই ঘরের চেহারা একেবারে বদলে গেল। দক্ষিণমুখী ঘর, সামনে বারান্দা আছে। এখান থেকে মিনিট 10 হাঁটলেই একটা হোটেল। ভাত, মাছ, মুরগির মাংস, সবজি সবই পাওয়া যায়। রাতে রুটি পরোটাও পাওয়া যায়। যাই হোক, রাতে একটা ভাজা, 2 রকমের সবজি ও রুই মাছের ঝোল দিয়ে পেট পুরে খেয়ে এলাম। তারপর ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়েছি তাহা টেরই পাইনি। এক ঘুমেই রাত পার। ঘুমটা বেশ ভালোই হয়েছে, শরীরটা বেশ ঝরঝরে লাগছে। ঘুম ভালো হলেই শরীরটা ভালো লাগে। এভাবেই মাসখানেক ভালোভাবেই কেটে গেল। কই এখনো পর্যন্ত কোনো ভূতের দর্শন তো পেলাম না। তাহলে পাড়ার লোকে সত্যি কি কোনো ভাঙচি দেয়? এভাবে কোনো ভাঙচি দিয়ে পাড়ার লোকের লাভটা কি? ভাবতে ভাবতে হোটেলের দিকে এগিয়ে চললাম। আজকে হোটেলে আসতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আমি খেতে বসেছি, আমার পাশেও আর কয়েকজন খেতে বসেছে। মুখ চেনা, নাম জানি না। রোজ খেতে আসার সময় দেখা হয়, মাঝে মধ্যে এক আধটা কথাও হয়। ওই ভুতুড়ে বাড়ির দোতলায় একলা একলা থাকতে ভয় করে না? ও বাড়িতে ভূত আছে? ওসব বাজে কথা। এতদিন রয়েছি, কই কখনো কিছু তো চোখে পড়েনি। ভূতেরা এখন তীর্থ ভ্রমণে বেরিয়েছে। অমাবস্যার রাতে ফিরে এসে ঠিক আপনার সাথে দেখা করতে আসবে। এর আগে অনেকেই 2 দিনও টিকতে পারেননি, বুঝলেন মশাই? লোকটির কথা শুনে ভালো লাগলো না। এগুলো না শুনলেই হয়তো ভালো হতো। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরুতে রাত 10:30 হয়ে গেল। একলা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। রাস্তায় লোকজন কমে এসেছে। কিছুটা এগিয়ে যেতেই দেখি এক ঝাঁক কুকুর আমার পিছনে পড়ে গেল। মনে হলো আমাকে ছিঁড়ে খাবে। হাত তুলে তাড়াতে গেলাম, আমার দিকে তেড়ে এলো। বিপদ বুঝে আমি পাশের বাড়িতে ঢুকে পড়লাম। বাড়ির পাশেই একটা কালী মন্দির আছে। এই বাড়ির মালিক ওই মন্দিরেরই পুজো করেন। শুনলাম কিছু যজমানও আছে। সারাদিন পুজো আচ্চা নিয়েই থাকেন আর মা কালীর আরাধনা করেন। দেখেই মনে হলো উনি একজন সিদ্ধ পুরুষ। পাড়ার লোকেরা যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করে। আমাকে দেখেই বললেন, আমি তো তোমাকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দেখেছি, তা কোথায় থাকা হয়? বাড়িটার কথা বলতেই উনি চিনতে পারলেন। তুমি তো পাশেই থাকো, ভয়ের কিছু নেই। আমার ছেলে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তুমি আগামী মঙ্গলবারে সন্ধেবেলায় মায়ের মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যেও, কেমন? শুনে খুশি হয়ে ওনাকে আমি প্রণাম করলাম। তারপর ওনার ছেলে একটা বড় বাঁশের লাঠি নিয়ে আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল। হাতে এই বড় লাঠি দেখলেই কুকুরগুলো পালিয়ে যায়। ছেলেটি আমার থেকে বয়সে একটু ছোট হবে, সবে বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। এখন ছেলেটির সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। মাঝে মধ্যে আমার কাছে আসে, এসে গল্প করে। পরের মঙ্গলবারে সন্ধ্যাবেলায় মন্দিরে আসতেই দেখি মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়েছে। বহু মানুষের সমাগম হয়েছে। মায়ের পূজা দেখে বুঝতে পারলাম শনি মঙ্গলবারে মানুষের ঢল নামে। যাই হোক, পুজো শেষ হতেই একে একে সব ভক্তরা চলে গেল। ভক্তরা সকলে চলে গেলে আমাকে মায়ের বেদির সামনে ডেকে পুরোহিত বললেন, দেখো, আমি কোনো জ্যোতিষী বা তান্ত্রিক নয়। আমি শুধু কালী মায়ের আরাধনা করি। আমি আজ তোমাকে একটি কবচ দেব। কবচটা মোটা লাল সুতো দিয়ে বাঁধা। এর নাম হলো রক্ষা কবচ। মাকে প্রণাম করে এটা গলায় পরিধান করে নাও।
আর হ্যাঁ, এইটা কিন্তু তুমি খুলবে না। কোনো অশরীরী আত্মা তোমাকে ছুঁতে পর্যন্ত পারবে না। যাই হোক, গলায় পরিধান করে বাইরে এসে ওনাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে চলে এলাম। হোটেলে যাওয়ার পথে ভাবছি, ওনার সম্বন্ধে যা শুনেছি উনি একজন যথেষ্ট সম্মানীয় ব্যক্তি, কিন্তু ওর কর্মকাণ্ড দেখে সিদ্ধপুরুষ বলে মনে হয় না। ভদ্র পুরোহিত সেজে এসব ব্যবসাও করেন। আমি এসব একদম পছন্দ করি না। মনে মনে ওনার প্রতি খুব রাগ হলো। বাড়িতে এসে কবচটা খুলে সোজা বাক্সের মধ্যে রেখে দিলাম। মনের মধ্যে ওর প্রতি একটা খারাপ ধারণা জন্ম নিল। কবচটা খুলে রাখার পর ভাবলাম, আমি ওনাকে ভুল বুঝছি না তো? কারণ উনি পয়সা নিলেন না বা পয়সা চাইলেনও না। তাহলে কি? মনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। অবশেষে কবচটা বাক্সতেই রয়ে গেল। এভাবে আরও মাসখানেক কেটে গেল। কোথায় সেই ভূত? আজ শোয়ার আগে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আর হোটেলের সেই লোকটা বলেছিল, অমাবস্যার রাতে ঠিক এসে দেখা করবে। শোয়ার আগে এই কথাটাই বারবার রিফ্লেক্ট করে। আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দুম করে কাঁচের গ্লাসটা মেঝেতে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার আওয়াজ শুনেই ধরফর করে উঠে পড়লাম। ভাবলাম, ঘরে বিড়াল ঢুকলো কি করে? উঠে লাইট জ্বালতেই দেখি রাত তখন 1টা বাজে। টেবিলের উপর তাকিয়ে দেখলাম জল ভর্তি কাঁচের গ্লাসটা অক্ষত অবস্থায় আছে। ভাবলাম তাহলে জানলার কাঁচ ভাঙেনি তো। সব জানালাগুলোর কাছে গিয়ে দেখলাম সবই ঠিক আছে। তাহলে কিসের শব্দ শুনলাম? বোধহয় জানালার পাল্লাটা বাতাসে ধাক্কা খেল। একটা জানলা তো খুলে রাখতেই হবে। থাক, জানলাটা খোলাই থাক। জলটা খেয়ে লাইট অফ করে আবার শুয়ে পড়লাম। ঘুম আর আসে না। শুধু হোটেলের ওই লোকটার কথাগুলোই মনের মধ্যে আমার রিফ্লেক্ট করে। ভাবলাম, বাড়ির মালিক ভূতের কথাটা না বললেই পারত। আবার মনে হলো, বাড়ির মালিক মুখ বন্ধ করে থাকলে কি হবে? হোটেলে খেতে বসে সেই একই ভূতের গল্প। এসব কথা ভাবতে ভাবতে আবার কখন ঘুমিয়ে পড়েছি তা টেরই পাইনি। হঠাৎ পূর্ব দিকের জানালাটা ধুম করে খুলে যাওয়ার শব্দ। বাইরে শোঁ শোঁ করে হাওয়া বইছে, পরিষ্কার শোনা যাচ্ছে। অন্য জানলাগুলো বাতাসে নড়ে নড়ে উঠছে। প্রবল ঝড় উঠলে যেমন পরিস্থিতি হয় ঠিক তেমনই। তাহলে ঝড় উঠল নাকি? জানালার বাইরে তাকিয়ে দেখি আম গাছের একটা পাতাও নড়ছে না। জানালাটা তো খোলাই আছে। তাহলে জানালাটা এভাবে দুম করে খুলে যাওয়ার শব্দ এলো কোত্থেকে? কেন এমন হচ্ছে জানি না, তবে ভয় ভয় করছে। তাহলে পাড়ার লোকে যা বলে সেটাই কি ঠিক? এখন বাথরুমে যেতেও ভয় পাচ্ছি। দুটো কথা বলার মতো ঘরে কেউ নেই। এই নিঝুম রাতে আমি একা। নিজেকে বড্ড অসহায় লাগছে। জানালাটা হাঁ করে খোলাই রয়ে গেল। ভাবলাম, যা হয় হোক। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। ঠিক তখনই দেখলাম খোলা জানালার দিকে একটা কালো কুচকুচে মাথা আমার দিকে এগিয়ে আসছে। আর ড্যাবড্যাবে চোখ দুটো আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। মাথাটা বেঢপ একটা পোড়া হাঁড়ির মতো। মুহূর্তের মধ্যে বেঢপ মাথাটা অদৃশ্য হয়ে গেল। মাথাটা অদৃশ্য হতেই বিকট দানবের চেহারা নিয়ে লম্বা লম্বা হাত বাড়িয়ে আমার বিছানার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছে এখনই আমাকে গিলে খাবে। মাথায় কোঁকড়ানো কোঁকড়ানো ঝাঁকড়া চুল, আলকাতরার মতো গায়ের রং, বড় বড় নখ, টকটকে লাল চোখ, চোখ দিয়ে আগুন যেন ঠিকরে বেরোচ্ছে। স্থিরভাবে আমার দিকে তাকিয়েই আছে। চোখ দুটো স্থির হয়ে আছে, পলক পড়ছে না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শরীরে ঠকঠকানি কাঁপুনি শুরু হতেই মুহূর্তের মধ্যে ওই দানবটা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। গোঙাতে গোঙাতে
বড় বড় নখ দিয়ে আমার বুকটাকে খামচে ধরল। বিছানাটা রক্তে লাল হয়ে গেল। চেঁচাতে গিয়ে দেখি গলা দিয়ে আর স্বর বেরোচ্ছে না। বহু চেষ্টা করেও নিজেকে আর রক্ষা করতে পারলাম না। অশরীরী পিশাচের শক্তির কাছে হার স্বীকার করতে বাধ্য হলাম। নড়াচড়া করার মতো ক্ষমতা আমার মধ্যে আর নেই। আমার অসার দেহটা বিছানায় পড়েই রইল। এমন সময় বাড়ির কাজের মেয়ে মালতী দরজায় ধাক্কা দিয়ে ডাকে, দাদা, অফিসে যাবেন না? ধরফর করে উঠে বসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 9টা বাজে। 10টার মধ্যে অফিস পৌঁছাতে হবে। ঘরের চারিদিকে তাকিয়ে দেখলাম সবই ঠিক আছে। আমার শরীরও অক্ষত, শুধু জানালাটা খোলা। হ্যাঁ, মনে পড়েছে, আমি তো জানালাটা রাতে খুলে রেখেছিলাম। শরীরটা তখনও থরথর করে কাঁপছে। ভয়ঙ্কর দুঃস্বপ্নের দৃশ্যটা মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। আসছি। দরজা খুলতেই মালতী ঝাড়ু দিয়ে ঘরটা মুছতে শুরু করে। একটু বসে তাড়াতাড়ি স্নান করে অফিসের দিকে হাঁটতে শুরু করলাম। ভাবলাম, রক্ষা কবচটা খুলে বোধহয় ভুলই হয়েছে। অফিস থেকে ফিরে ফের গলায় পড়ে নেব। অফিস থেকে এসে তন্ন তন্ন করে খুঁজেও বাক্সতে রক্ষা কবচটা আর পাওয়া গেল না। অবাক কাণ্ড, কোথায় গেল রক্ষা কবচটা? উনি তো বলেই দিয়েছিলেন এটা তোমার গলায় থাকলে কোনো অশরীরী আত্মা তোমাকে ছুঁতে পারবে না। মন্দিরে এসে পুরোহিতকে বললাম, রক্ষা কবচটা হারিয়ে গেছে। রক্ষা কবচটা আমি হারিয়ে ফেলেছি। যদি নূতন একটা রক্ষা কবচ। হারিয়ে গেল কি করে? তার মানে এই কবচের গুরুত্ব তুমি বুঝতে চাওনি, আমাকে তুমি বিশ্বাস করতে পারোনি। আর যার জন্যে এই কবচটি তোমাকে আমি দিয়েছিলাম, কারণ সেদিন রাতে কুকুরের ভয়ে তুমি যখন আমাদের বাড়িতে দৌড়ে এসেছিলে, তখন তোমার পিছনে অশরীরীর আত্মার ছায়া আমি দেখতে পেয়েছিলাম। তাই আমি কবচটি, আর তুমি ভাবলে আমি আমার স্বার্থ চরিতার্থ করতে তোমাকে এটা দিয়েছি, তাই তো? কারণ এর বিনিময়ে আমি তোমার কাছে কোনো মূল্য চাইনি। এর মূল্য মাত্র 1 টাকা 4 আনা। ওটা আমি তোমার কাছে পরে চেয়ে নেব ভেবেছিলাম, কারণ বিনামূল্যে কোনো কিছু ধারণ করে কাজ হয় না। কিন্তু তুমি আমার উপরে সন্দেহ করেছিলে, তাই রক্ষা কবচটা হারিয়ে গেল। শোনো, সন্দেহ করলে কোনো কাজে কিন্তু সাফল্য আসে না। এখন শুধু মায়ের কাছে ক্ষমা চেয়ে আরাধনা করা ছাড়া তোমার আর কোনো পথ নেই। শুনছিলেন শ্যাম সুন্দর দত্তর রক্ষা কবচ। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।